ঘুরবে এবং এরা টোটাল সৌরজগতের সঙ্গে তুলনা করলো। পরে বোর এসে এক্সপেরিমেন্ট করে দেখলো যে না আসলে সৌরজগতের তুলনা করা যাচ্ছে না, কারণ সৌরজগতের একটা গ্রহ থেকে একটা গ্রহের মাঝখানে যে বলটা, সেই বলটা হচ্ছে একটা আকর্ষণ বল। আর আমাদের এখানে দেখা গেল যে পরমাণুর ভিতরে নিউক্লিয়াস গুলো যখন বিভিন্ন নির্দিষ্ট কক্ষপথে থেকে বা বিভিন্ন অরবিটে এবং ঘুরবে, একটা নিউক্লিয়াস থেকে আরেকটা নিউক্লিয়াস একটা ইলেকট্রন থেকে আরেকটা ইলেকট্রনের মাঝখানে যে বল সেটা হলো বিকর্ষণ বল পাওয়া গেল। তাহলে কেন বিকর্ষণ বল পাওয়া গেল? কারণ আমরা জানি সমজাতীয় চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে আর বিপরীত জাতীয় চার্জগুলো পরস্পর আকর্ষণ করবে। আর ইলেকট্রন ইলেকট্রন যখন আকর্ষণ করবে, একটা মাঝখানে যে বল থাকবে সেটা হলো বিকর্ষণ বল। তাহলে আমাদের রাদারফোর্ড যা বলেছিল এখানে একটা ভুল ইনফরমেশন পাইলো। আরেকটা ইনফরমেশন হলো যে প্রত্যেকটা ইলেকট্রন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম আমার কত সেকশনে দেওয়া হয়েছিল না, আমি এই যে একটু আগে দিয়ে লিখে দিয়ে আসছি যে তোমরা স্যারের ক্লাসে জয়েন করো, তাড়াতাড়ি আমি দিয়ে আসছি। আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি ওই যে ওদের খুঁজতে আসে দেখি কোনো লিংক নাই। না, লিংকেরই প্রবলেম ছিল, কারণ গতকালকে বিকেল থেকে আমার এই এলাকা পুরাই মহল্লার মধ্যে কারেন্ট ছিল না। বুঝতে পেরেছি। আমি দেখলাম যে হ্যাঁ ঢুকে দেখলাম অনেক কম, এত কম হওয়ার কথা না, পরে যে দেখি এ সেকশনে দেওয়া হয়নি, আমি দিয়ে ওদের লিখে দিয়ে আসছি যে এখন মনে হয় আসবে, ওরা আসা শুরু করছে। ঠিক আছে স্যার, ক্লাস নেন। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। জি, দেখো তাহলে আমরা এখানে লাস্টে কি হলো, লাস্টে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে হ্যাঁ তাহলে প্রত্যেকটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট অরবিটে করবে, তাহলে কন্টিনিউয়াসলি যখন সামথিং এনার্জি কিছু কিছু লস কি করবে, শক্তি কিছু হারাবে। শক্তি হারালে পরে কি হয়, তার যে কক্ষপথে সে ঘুরবে সে কক্ষপথের ব্যাসার্ধটা আস্তে আস্তে কমে যাবে, কমতে 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 এটা আফটার লং টাইম অনেকদিন পরে গিয়ে সে কি করবে, যে প্রত্যেকটা ইলেকট্রন আস্তে আস্তে নিউক্লিয়াসের মধ্যে ঘুরে, মানে অ্যাকচুয়ালি নাইন হয়ে যাওয়ার কথা, নিউক্লিয়াসের মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে বাস্তবে তা হচ্ছে না। বাস্তবে কি হচ্ছে, বাস্তবে প্রত্যেকটা ইলেকট্রন একটা নির্দিষ্ট অরবিট থেকে ঘুরছে এবং একটা পরমাণুর যতগুলো ইলেকট্রন, সেই ইলেকট্রন গুলো আনলিমিটেড টাইম পর্যন্ত সেটা একই সংখ্যা থেকে যাচ্ছে। তখন বোর এই প্রবলেম গুলো সীমাবদ্ধতা দাঁড় করালো। এরপরে আমরা এখন আসবো হচ্ছে বোর মডেল। বোর কি মডেল দিয়েছিল দেখো, খেয়াল করবা। বোর একটা পরমাণু সম্পর্কে মেইনলি তিনটা ইনফরমেশন দিয়েছে, তিনটা কথা বলেছে। এই তিনটা কথা সমন্বয় যেটা পেয়েছিলাম ওটাকে বলা হয় অ্যাকচুয়ালি বোর মডেল। প্লিজ দেখো, আমরা লিখে দিয়েছি অলরেডি বোর মডেল। বোর মডেল বলেছিল যে এল সমান সমান, আমরা একটু লিখি, এল সমান সমান এন এইচ ডিভাইড বাই টুয়াইস পাই। দেখো এটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। এল ইকুয়াল টু এন এইচ ডিভাইড বাই টুয়াইস পাই। এটাকে বলা হয় তার কৌণিক ভরবেগ। প্লিজ খেয়াল করো, এলটাকে বলা হয় কৌণিক ভরবেগ। আর এইটাকে এইচ এর উপর একটা মোটামুটি টান চিহ্ন থাকবে। এখন এদিকে বলা হয় কি জানো, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এখানে আমি আরেকটু বলি যে বোর যখন এই ইনফরমেশন দাঁড় করালো তখন প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি এবং রাদারফোর্ডের কিছু লিমিটেশন, এই দুটো কম্বিনেশনে, এই দুটো সমন্বয়ে, প্লিজ আমার কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনবা। বোর কি দাঁড় করিয়েছিল, বোর কি বলেছিল সেটা আমরা একটা ক্লিয়ার করি। বোর বলেছিল যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম একটা থিওরি ছিল। এখন প্রশ্ন স্যার কোয়ান্টাম থিওরি এটা কি? কোয়ান্টাম থিওরির মধ্যে অ্যাকচুয়ালি কি ছিল? তোমাদের বইতে কোয়ান্টাম থিওরি সম্পর্কে কোনো কিছু দেওয়া নাই, বাট আমি বলছি কোয়ান্টাম থিওরি সম্পর্কে কিছু কনসেপ্ট দিয়ে রাখি, যাতে করে অত একটা ওয়ার্ড বলা হচ্ছে সেই ওয়ার্ডের মিনিং যদি আমি না জানি তাহলে আসলে কোনো কিছু মনে রাখা অসম্ভব ব্যাপার হবে। কোয়ান্টাম বলেছিল, কোয়ান্টাম তত্ত্ববন্ধু বলেছিল যে একটা ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট অরবিটে ঘুরবে, একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে, ঘুরতে 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 মানে কোন এক সময় এরা বিভিন্ন কক্ষপথ পরিবর্তন করে। ধরো সেকেন্ড সেল থেকে, মানে দ্বিতীয় কক্ষপথ থেকে কখনো কখনো তৃতীয়তে চলে যায়, কখনো কখনো প্রথমে চলে আসে। তাহলে একটা কক্ষপথ যখন সে পরিবর্তন করে তখন কিছু কিছু কণা বা কিছু এনার্জি ও সে কি করে এখান থেকে ছেড়ে দেয়, রিলিজ করে। এখন যখন রিলিজ করে সেগুলোর নাম কি? সেগুলোর নামকে ওরা নাম দিল ফোটন।
প্লিজ আমি দেখো শব্দ থেকে এইটা হলো ফোটন। এই ফোটন কণা এখান থেকে বের করে। এই ফোটন কণা যখন বের করে তখন ফোটন কণা যখন ওই পরমাণুর ভিতরে বের হয় তখন কিন্তু সোজা সহজভাবে যায় না, তখন কি করে একটা নির্দিষ্ট জায়গা থেকে এমনিকার ফ্রিকোয়েন্সি হিসাবে যেতে থাকে। তাহলে এর আবার একটা ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সিটা আমরা দেখবো। আচ্ছা যাও, এখন বলা হচ্ছে তাহলে কোয়ান্টাম থিওরি মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রন গুলো ঘুরবে সেই ইলেকট্রন গুলো একটা সার্টেন টাইম পরে কি হবে, আস্তে আস্তে একটা কি করে কক্ষটা চেঞ্জ করে, যে কোনো কক্ষপথ দ্বিতীয় পথ থেকে প্রথমে অথবা দ্বিতীয় থেকে তৃতীয়, এইভাবে বিভিন্ন জায়গায় কোনো না কোনো জায়গায় যায়। যখন চেঞ্জ করে কখনো কখনো শক্তি সে কি করে গ্রহণ করে, কখনো কখনো কিছু শক্তি সেখান থেকে সরাই দেন, ওকে, বর্জন করে। যাই হোক, এখন অনেক কোয়ান্টাম, এখন প্ল্যাঙ্ক নামে একটা সায়েন্টিস্ট সে প্রথম একটা কোয়ান্টাম থিওরি দাঁড় করালো। এই কোয়ান্টামের থিওরি এবং রাদারফোর্ডের যে লিমিটেশন, এই দুটোর সমন্বয়ে বোর একটা ইনফরমেশন দাঁড় করালো। বোরের মডেল হিসেবে যেটা এখানে আসছে, এখনই খেয়াল করো, বোরের মডেলটা বেশ ইম্পর্টেন্ট, কিন্তু আমরা সেটা যাচ্ছি। সে বললো ফার্স্ট বলছি L equal to M is mute by this। এখন এই কি বলবো, এল থেকে বলা হয় তার কৌণিক ভরবেগ। তার প্রথমে কিছু স্যার ভরবেগ কাকে বলে? ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে, আমরা জানি, সে ক্লাস 9 এ পড়ে আছে। এখন দেখো, তাহলে কোন একটি কণাকে বা কোন একটি ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথে কেন্দ্র করে কোন একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে তখন তো আর রৈখিক ভরবেগ তাকে বলা যায় না, তখন সেই ভরবেগকে বলা হয় কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ এবং রৈখিক ভরবেগের মধ্যে অ্যাকচুয়ালি সম্পর্ক কি খেয়াল করো। রৈখিক ভরবেগকে, এটা হলো রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগকে যে বৃত্তাকার পথে ঘুরবে সেই বৃত্তাকার পথে যদি আমরা তাকে ব্যাসার্ধ দ্বারা গুণ করি, গুণ করলে সেটা পাবো হচ্ছে অ্যাকচুয়ালি কৌণিক ভরবেগ। প্লিজ একটু খেয়াল করো, দেখো তাহলে কি বললাম, কৌণিক ভরবেগ সমান সমান রৈখিক ভরবেগ গুণন ওই কণাটা যে বৃত্তাকার পথে ঘুরবে তার যে একটা ব্যাসার্ধ থাকবে, সেই ব্যাসার্ধ এবং রৈখিক ভরবেগ এই দুটো গুণফলকে বলা হয় অ্যাকচুয়ালি কৌণিক ভরবেগ। এখন আমরা কিন্তু এটা জানা দরকার না, বলে এইটা। তখন বোর বলল যে একটা ইলেকট্রন যে কক্ষপথে সে ঘুরবে তখন তার যে কৌণিক ভরবেগ থাকবে, এই কৌণিক ভরবেগ কার গুণফলের সমানুপাতিক। দেখো এরকে বলা হয় প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক সংখ্যা বলা হয়, একটা নির্দিষ্ট ভ্যালু আছে, আমরা বলবো, লিখে দিচ্ছি। প্ল্যাঙ্কের কনস্ট্যান্টকে যদি টুয়াইস পাই দ্বারা ডিভাইড করা হয়, ডিভাইড করার পরে যে ভ্যালুটা পাচ্ছি, প্ল্যাঙ্কের কনস্ট্যান্টকে টুয়াইস পাই দ্বারা ডিভাইড করে যে ভ্যালুটা পাচ্ছি, যে ধ্রুবক সংখ্যা পাবো, তাকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয়। প্লিজ এই জায়গাটা খেয়াল করবা, পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে তখন তার কৌণিক ভরবেগ পাচ্ছি। খুব স্বাভাবিক স্যার, পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি? দেখো ভাই তাকে আমি 1 দিয়ে গুণ করবো, অথবা তাকে 2 দিয়ে গুণ করবো, অথবা তাকে 3 দিয়ে গুণ করবো। তাহলে দেখো 1 2 3 1 2 3 এগুলো একটা পূর্ণ সংখ্যা, কিন্তু বাট আমরা কখনোই তাকে 1.5 অথবা 2.5 দ্বারা এই ধরনের কোন সংখ্যা দ্বারা গুণ করতে পারবো না। তাহলে কি দ্বারা গুণ করব? এটা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব। সেই পূর্ণ সংখ্যাটা আমরা কি বলি, যে তাহলে একটা কোশ্চেন স্যার, এইটা যে প্ল্যাঙ্কের, আমরা লিখে রাখছি এখানে প্ল্যাঙ্কের ধ্রুবক, একটু লিখে রাখো প্লিজ। এখন এই প্ল্যাঙ্কের ধ্রুবক কিন্তু একটা ভ্যালু আছে এবং এটার একটা 6.626 into 10 to the power minus 34 জুল পার সেকেন্ড। প্লিজ এই ভ্যালুটা মনে রাখবা, কারণ আমরা যখন কোন এক্সামে, এই যে দ্যাট ইজ দা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এই প্ল্যাঙ্কের ধ্রুবক সংখ্যার ভ্যালু কত, এটা কিন্তু একটা ফিক্সড ভ্যালু, একটা কনস্ট্যান্ট ভ্যালু, এবং এই কনস্ট্যান্ট ভ্যালুটা এগুলো কিন্তু আমাদের অবজেক্টিভের সাহায্যে এগুলো আসবে। প্লিজ এটা মনে রাখবা। তাহলে আমরা কি বললাম এখানে, যে একটা প্ল্যাঙ্কের ধ্রুবককে যদি টুয়াইস পাই দ্বারা গুণ করি, গুণ করে যে কোনো মানই আসুক, সেই মানকে যদি কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি, সাপোজ আমি এখন যদি মনে করি স্যার আমি যদি 1 দ্বারা গুণ করতে হলে কি হবে, দেখো যখন আমি এটাকে 1 দ্বারা গুণ করব তখন ধরো সাপোজ এইটা নিউক্লিয়াস,
এইটা নিউক্লিয়াস, এইটা হলো প্রথম কক্ষপথ। ওকে, এর প্রথম কক্ষপথ, এইটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। খেয়াল করো, এইটা দ্বিতীয় কক্ষপথ। এখন এই দ্বিতীয় কক্ষপথ এবং প্রথম কক্ষপথ এইটাকে যদি আমরা বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আচ্ছা রাখি, স্যার, এই যে বলো, বলো। প্লাঙ্কের ধ্রুবক 6.63 × 10⁻⁻19 কুলম্ব না? 19 কুলম্ব না, না, ওটা তাহলে একটা ইলেকট্রনের চার্জ ছিল, ওটা ছিল একটা ইলেকট্রনের চার্জ, ঠিক আছে। আর এটা হলো প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের কনস্ট্যান্ট, প্লাঙ্কের যে কনস্ট্যান্ট ভ্যালু থাকবে সেই প্লাঙ্কের ধ্রুবকের ভ্যালু এটা, বুঝতে পেরেছো? আর তুমি যেটা বলছো না, ওটা হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রন যে চার্জ থাকবে, সেই প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ কত পাবে, সেই প্রত্যেকটা ইলেকট্রনের চার্জের কথা তুমি বলছো মনে হয়। এখানে মনে হয় আমাদের একটু ভুল হচ্ছে, কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তুমি দেখো, তুমি তো বইতে যদিও নাই, এটা আমি বলছি এবং আমি শিওর যে ভ্যালু কোনো পরিবর্তন হবে না, এটি হবে, ঠিক আছে। আচ্ছা, ভ্যালুটা একটু লিখে রাখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের এখানে লাগবে। প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের ভ্যালু না এখানে নাই, তো প্ল্যাঙ্কের কনস্ট্যান্টটা তুমি অনলাইনে দেখলেও পাবা, আমি দেখছি, আমি শিওর এটাই ভ্যালু। আচ্ছা, তাহলে আমরা কি বললাম দেখো, যখন আমরা এই থেকে L1 করব, দ্যাট মিন্স তাকে 1 দ্বারা গুণ করছো ইনটু ডিভাইড বাই টুয়াইস পাই। এখন এখান থেকে যে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামটা পাবো, যে কৌণিক ভরবেগটা পাবো, এই কৌণিক ভরবেগটা হলো এই প্রথম সেলের জন্য, যেহেতু এর মান আমি 1 ধরেছি, যখন এর মান 2 ধরবো তখন এইখানকার জন্য পেয়ে যাব। এখন মজার ব্যাপার কি জানো, যখন এই প্রথম সেল থেকে কোনো ইলেকট্রন দ্বিতীয় সেলে চলে যাবে তখন কিছু এনার্জি লস, কিছু এনার্জি গেইন করবে, আর দ্বিতীয় সেল থেকে কোনো ইলেকট্রন যখন প্রথম সেলে চলে আসবে তখন কিছু এনার্জি সে লস করবে। যখন এনার্জি লস করবে তখন এখান থেকে এক ধরনের ফোটন বের হবে, এখান থেকে ফোটন বের হবে, এই ফোটনের ফ্রিকোয়েন্সি আমি ধরলাম f। জাস্ট আমি একটু বলে রাখলাম, প্ল্যাঙ্কের আমাদের কোয়ান্টাম যে থিওরি ছিল সেই কোয়ান্টাম থিওরিতে জাস্ট আইডিয়া দিয়ে রাখলাম। ওকে, এখানে তাকে খুব বেশি কিছু বলার দরকার নেই। তাহলে আমরা বোর্ডের যে 3টা ইনফরমেশন, তার মধ্যে ফার্স্ট ইনফরমেশন শর্টকাট বলে রাখি, এখন আর বলবো না, বলো। স্যার প্লাঙ্কের ধ্রুবক স্যার মান 6.634 into 10⁻⁻34। 6.62 6.634। 34। জি স্যার। তুমি 6.6 পর্যন্ত কারেন্ট রাখবা, কোন কোন বই দেখবা 6.26 পাওয়া গেছে, আমরা অনলাইনে কালকে দেখলাম 6.26, ওটা অনলাইনে পেয়েছো, গুগলে সার্চ করছো? না স্যার, বইতে তো আসছে। আচ্ছা, (6.26 into 10⁻⁻34) আমার মনে হয় বইতে 6.626 প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। স্যার আপনারটাই ঠিক ছিল স্যার, আমি ওইটাই শিওর, জি আমি স্যার। শিওর, আমি ভুল করিনি, আমার যতটুকু ধারণা, কারণ আমি তো গতকালকেও ইংলিশ ভাষণে এইটাই কনসেপ্টটা দিয়েছি। আমি তোমাকে একটা পেজ দেখাচ্ছি, সবাই কি দেখতে পাচ্ছ? প্রেজেন্টিংটা দেখো তো। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এই দেখো 6.626070 হ্যান ত্যান আরো -34 দেওয়া আছে। এই ভ্যালুটা দেখবে, অ্যাকচুয়ালি ওটাকে আমরা শর্টকাট যেটা বলি সেটা হচ্ছে যেটা করলাম ওটা, বুঝতে পারছো? যাক, আমার মনে হয় যে আমাদের ইনফরমেশন ভুল নাই, যেটা আমি বলেছি আশা করি ওইটি কারেক্ট হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট আমরা যে একটা জিনিস রিসার্চ করছি, একটা গবেষণা করছি, একটা জিনিসটা আলোচনা করছি, দ্যাটস ভেরি গুড। ওটা মনে রাখার জন্য সবচেয়ে সহজ উপায় হবে, এটা একটা মেমোরেবল ইভেন্ট হবে, সেটা মনে থাকবে। তবে থ্যাংক ইউ ভেরি মাচ, এবং যে কোশ্চেন করেছে তাকেও থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ। ওকে, তাহলে আমরা ফার্স্ট কি বললাম, মডেল শেষ। তো বলো প্ল্যাঙ্কের কনস্ট্যান্টটাকে যদি টুয়াইস পাই দ্বারা ডিভাইড করে যে কনস্ট্যান্ট ভ্যালু পাবো, সেই কনস্ট্যান্ট ভ্যালুকে যদি কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি তখন তার যে কৌণিক ভরবেগ পাবো সেটা L ইকুয়াল টু সামথিং। প্লিজ এটা মনে রাখবা, কারণ এটা কিন্তু অবজেক্টিভের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বলে দিচ্ছি। বলা হবে যে বোর মডেলের
বোর মডেলে কৌণিক ভরবেগের সূত্র কি একেবারে ডিরেক্টলি বলে দিচ্ছি। দেখো তো একটা বোর্ড কোশ্চেন আমি দেখলাম গতকালকে বিভিন্ন বোর্ডে এই কোশ্চেনটা চলে আসছে যে বোর্ডে কৌণিক ভরবেগের ফর্মুলা কোনটা, কৌণিক ভরবেগ নির্ণয় করার সূত্র কোনটা, একবার ডিরেক্টলি বলতে চাই L = N প্লাঙ্ক কনস্ট্যান্ট ডিভাইড বাই টুয়াইস পাই। ডান। সেকেন্ড ইনফরমেশন কি দিয়েছে দেখো, আমাদের এখানে বোর্ড 3টে ইনফরমেশন দিয়েছে, তার মধ্যে আমরা সেকেন্ড ইনফরমেশনটা বলছি। সেকেন্ড ইনফরমেশনটা খুব সহজ, জাস্ট একবারে ওয়ান টাচ। সে শুধু একটাই কথাই বলেছে যে আমরা বিভিন্ন ইলেকট্রনগুলো যখন বিভিন্ন কক্ষপথে ঘুরবে তাহলে একটা নির্দিষ্ট কক্ষপথে থাকার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে সবসময় থাকবে, এর চেয়ে বেশি কিছু বলে নাই, কোনো ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা নাই। আমি আবার বলি, ইলেকট্রনকে কেন্দ্র করে প্রত্যেকটা ইলেকট্রন, নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রত্যেকটি ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নেয়। দ্যাট মিন্স এই প্রথম সেলের মধ্যে যখন ইলেকট্রনগুলো ঘুরবে ওর একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে থাকবে, আবার দ্বিতীয় সেলে যখন সে যে ইলেকট্রনগুলো থাকবে তার আবার একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে ওখানে থাকতে পারবে। বাট ওর যে শক্তি কম বা বেশি হলে তখন তার শক্তির স্তরগুলো কি করে পরিবর্তন করে। এই প্লিজ কেউ যাবে না, এই আমাকে অ্যাটেন্ডেন্স দিয়ে যাবা, কিন্তু অ্যাটেন্ডেন্স না দিলে লসটা কিন্তু তোমারই হবে। তোমাদের অ্যাটেন্ডেন্সটি কিন্তু অলরেডি সাব মডিউলে অটোমেটিকলি আমরা পোস্ট করে দিচ্ছি এখন যখন আমাদের রেসপন্স শিট থেকে। সো প্লিজ এটা ক্লিক করে যাবে না। ওকে স্যার অ্যাটেন্ডেন্স লিংকটা আরেকবার একটু দিন প্লিজ। আমি দেইনি, এখন দিব, জাস্ট লাস্ট এখন 2 মিনিট আছে, 2 মিনিটের পরে দিচ্ছি। তাহলে সেকেন্ড ইনফরমেশন কি দিয়েছে, আমরা কোনো কিছু নাই, সে বলেছে যে প্রত্যেকটা ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে যখন থাকবে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে সে সবসময় থাকবে। সেকেন্ডটা ডান। এখন থার্ড যে ইনফরমেশন দিয়েছে সেটা আমরা একটু খেয়াল করি, প্লিজ খেয়াল করবা। 3 নাম্বারটা সেটা হলো আমি ধরবো E1 - E2 ডিভাইডেড বাই এখানে অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি বলা হয়, মিউ হচ্ছে আমার এখানে ফ্রিকোয়েন্সি, মিউ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্লিজ এটা লিখে রাখো, এক্স্যাক্টলি তার এই তিনটাকে সমন্বয়ে বোর মডেলটা বলে রাখি। কোশ্চেন স্যার থার্ডটা কি, জাস্ট লাস্ট 1 মিনিট, এর 1 মিনিটের মধ্যে শেষ করব। থার্ডটা বলেছিল ধরো এইটা তোমার এখানে E1, এইটা ধরো আমার এখানে E2। যখন কোন ইলেকট্রন সেকেন্ড সেল থেকে প্রথম সেলে আসবে, দ্বিতীয় কক্ষপথ থেকে যখন প্রথম কক্ষপথে আসবে কিছু এনার্জি, কিছু শক্তি তখন সে হারাবে। এখন তখন তাদের শক্তির স্তরের মধ্যে পার্থক্য কত দেখো, আমি ধরলাম এখানে E1 ছিল, এখানে E2 ছিল, তাহলে এখানে যখন বেশি হবে তাহলে E2 থেকে E1 টা মাইনাস করব। ওকে আমি মাইনাস করলাম, যেহেতু ভিতরে নিয়ে এসেছি E2 - E1, তাদের দুইটার মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য। সেটা কখনো কখনো এটা মাইনাস এটা হতে পারে, এটা মাইনাস এটা হতে পারে। যখন ইলেকট্রনটা প্রথম কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে চলে যাবে তখন কিন্তু E2 বড় হবে, যেটা থেকে যাবে সেটা মাইনাস করতে হবে। তাহলে এই দুটো মাইনাস করলে কিছু ফোটন এখান থেকে কি করবে, এটা নিঃসরণ করবে। সেই ফোটন যখন যাবে তখন তার একটা নির্দিষ্ট কম্পাঙ্ক নিয়ে যাবে। সেই কম্পাঙ্কটাকে আমরা অলরেডি এফ ধরেছিলাম, তোমাদের বইতে এফ না হয় ওরা একটা ভি এর মধ্যে সাইন দিয়ে দিয়েছে, এটাকে এরকম ফ্রিকোয়েন্সি দ্বারা এখানে নির্ণয় করা হয়। তাহলে ফ্রিকোয়েন্সি এবং প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এই দুইটা গুণ করে যা পাবো সেইটুকু হচ্ছে যে পরিমাণ শক্তি সে হারাবে অথবা যে পরিমাণ শক্তি সে গ্রহণ করবে তার পরিমাণ। তাহলে আমরা বলি একটা ইলেকট্রন একটা কক্ষপথ থেকে যখন অন্য কক্ষপথে যাবে তখন কিছু শক্তি হয় হারাবে অথবা কিছু শক্তি নিঃসরণ করবে। তো যে পরিমাণ শক্তি হারাবে বা নিঃসরণ করবে সেই শক্তির পরিমাণটাই হচ্ছে আমাদের এটা। অ্যাকচুয়ালি আমরা এভাবে বলতে পারি যে স্যার আমরা এফ বলতে পারি, এ বলতে পারি। দেখো এফ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এফটা কি, এফটা হচ্ছে আমার এখানে কম্পাঙ্ক, আর আমরা তো এটা তো জানি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টকে যদি তার কম্পাঙ্ক দিয়ে গুণ করা হয় তাহলে সেই হারানোর শক্তি অথবা সে গৃহীত শক্তি এই শক্তিটা সে পেয়ে যাবে। এই তিনটার সমন্বয়ে যেটা করা হয় অ্যাকচুয়ালি তিনটাকে বলা হয় তার আমাদের এখানে বোরের পরমাণু মডেল। এছাড়া কিন্তু আমাদের অন্য কোনো আর ইনফরমেশন নেই। এই বোরের পরমাণু মডেল কিন্তু অ্যাকচুয়ালি এইটাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখনই, সবাই একটু